সকালের সূর্যের হালকা কিরণ ধীরে ধীরে গ্রামের ওপর ছড়িয়ে পড়ছিল। চারপাশে যেন এক শান্ত কোমল আলো। আর সেই আলোর সাথে সাথেই গ্রামের মানুষজন তাদের দৈনন্দিন কর্মব্যস্ততায় নেমে পড়েছিল। কেউ মাঠের দিকে যাচ্ছে, কেউ ঘরের কাজ শুরু করেছে, আবার কোথাও কোথাও চুলোর ধোঁয়া উঠতে শুরু করেছে। কিন্তু এই শান্ত সকালের মাঝেই উত্তমের বাড়ি থেকে ভেসে আসছিল কড়া গলার আওয়াজ। নরেন, ও নরেন, উঠে পড়। কতক্ষণ আর ঘুমিয়ে থাকবি? দেখ, আমি তোর বড় ভাই, যতদিন বেঁচে আছি তোর আরাম করার কোনো অধিকার নেই। ছোট ভাই নরেন তখনই মাত্র ঘুম থেকে জেগেছিল। বড় ভাইয়ের কড়া গলার শব্দে সে নিঃশব্দে উঠে দাঁড়ালো। তার মুখে কোনো প্রতিবাদের ভাষা নেই, শুধু নীরবতা। পাশে থাকা তার স্ত্রী রেখাও ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন কোনো ভুল করলেই আরো বড় ঝড় নেমে আসবে। উত্তম থামল না, সে আরো কঠোর স্বরে বলতে লাগলো। আমারই আশ্রয় থেকে পেট ভরছিস? এই ঘর আমার নামে, এই ক্ষেত আমার নামে, তোর নিজের বলে তো কিছুই নেই রে নরেন। মনে রাখিস, আমার মন যদি এত বড় না হতো তবে তুই আজ রাস্তায় পড়ে থাকতিস। তোর যোগ্যতা কি? কখনো আয়নায় নিজেকে দেখেছিস? তুই তো কিছুই না, শুধু আমার দেয়া এক টুকরো, যা আমি দয়া করে তোকে দিই। আমি না থাকলে তুই আজ ভিক্ষা করে বেড়াতিস। উত্তম প্রতিদিনই নরেনকে এভাবেই খোঁটা দিত। নরেন সবকিছু চুপচাপ সহ্য করত, কখনোই পাল্টা জবাব দিত না। ছোটবেলাতেই তার মা বাবা মারা গিয়েছিলেন। বড় ভাই উত্তমই তাকে লালন পালন করে বড় করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বয়স আর সম্পদ বাড়ার সাথে সাথে উত্তমের মন যেন ক্রমেই ছোট হয়ে যাচ্ছিল। উত্তমের স্ত্রী বৈশাখীও তার মতোই কঠোর স্বভাবের ছিল। সেও সুযোগ পেলেই নরেনকে অপমান করত। একদিন আকাশে মেঘ জমে আসছে দেখে বৈশাখী বিরক্তির স্বরে বলল, শুনছ, বৃষ্টি আসতে চলেছে। এই অপদার্থ অলসটাকে বলো যেন তাড়াতাড়ি বাইরে গিয়ে কাদা পরিষ্কার করে দেয়। সারা গ্রামের মানুষ তো আমাদের বাড়ির সামন দিয়েই যায়। যদি রাস্তা নোংরা হয়ে যায় তবে লোকে কি বলবে? বলবে এত বড় ক্ষেত, এত গবাদি পশু, এত সোনাদানা থাকা সত্ত্বেও উত্তমের বাড়ির সামনে কাদা জমে আছে। লোক হাসাহাসি করবে। সম্মানেরও তো একটা দাম আছে। কিন্তু ওর কি কিছু যায় আসে? ওর তো শুধু খাওয়ার জন্য রুটি চাই। বাড়ির মান সম্মান মাটিতে মিশে গেলেও কিছু আসে যায় না। সকাল থেকে পড়ে আছে যেন কোনো রাজা। একে দেখে প্রতিদিনই আমার মন জ্বলে যায়। বাড়ির পোষা জানোয়ারও এর চেয়ে বেশি কাজের। একে বলো পরিষ্কার করতে, নইলে বৃষ্টিতে এই কাদা ঘরের ভেতরে ঢুকে পড়বে আর গ্রামের সামনে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। শুনছিস তো নরেন? যা ঘরের সামনে রাস্তা পরিষ্কার কর। আর শোন, গবাদি পশুর জন্য ঘাস কেটে আনবি। আমাকে ক্ষেত দেখতে যেতে হবে, সেখানেও অনেক কাজ আছে। নরেন কোনো উত্তর দিল না, নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। তার মনটা ভারে ভরেছিল। প্রতিদিন বড় ভাইয়ের এই কঠিন কথাগুলো তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তবুও সে নিজের মনে মনে ভাবত, ভাইয়া তো আমাকে ছোট থেকে বড় করেছেন, ওনার বকাছকা করার অধিকার আছে। এদিকে আকাশে ঘন কালো মেঘ জমে উঠেছে। হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো, যা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত দিচ্ছিল। উত্তম তাড়াহুড়ো করে ক্ষেতের দিকে রওনা দিল। যাওয়ার সময় সে ফিরে তাকিয়ে আবার বলল, শোন লরেন, যদি বৃষ্টি বাড়ে আর নদীর জল ঘর পর্যন্ত চলে আসে তবে সবার আগে আমার গবাদি পশুগুলো বাঁচাবি। তোর জিনিসপত্র তো এমনিতেই কোনো কাজের না, কিন্তু আমার গরু মহিষ মরে গেলে বড় লোকসান হবে। নরেনের চোখে জল এসে গেল। তবুও সে মাথা নিচু করে শান্ত স্বরে বলল, ঠিক আছে ভাইয়া, আপনি যেমন বলবেন। আপনার প্রতিটি আদেশই আমার শিরোধার্য। উত্তম তখনও থামল না। চলে যাওয়ার আগে আবার বলল, যদি খাবার ইচ্ছা হয় তবে আমার গবাদি পশুগুলোকে আগে খাওয়াবি, তুই পরে খাবি, বুঝলি? এই কথাগুলো বলেই সে চলে গেল। এদিকে বৃষ্টি ধীরে ধীরে তীব্র হতে লাগলো। আকাশে একের পর এক বিজলি চমকাতে লাগলো। চারপাশে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো। নরেন তাড়াতাড়ি ঘরের বাইরের রাস্তা পরিষ্কার করতে লাগলো। কাদায় ভিজে, বৃষ্টিতে ভিজে সে নিজের কাজ শেষ করলো। তারপর গবাদি পশুর জন্য ঘাস কাটতে বেরিয়ে পড়ল। কাজ করতে করতেই সে মনে মনে সৃষ্টিকর্তার কাছে, হে প্রভু, এই বৃষ্টিতে যেন আমাদের ঘরটা বেঁচে থাকে। আমার জিনিসপত্র ভেসে গেলেও কিছু যায় আসে না, কিন্তু ভাইয়ার ঘর যেন ঠিক থাকে।
ওনার তো অনেক কিছু আছে, আর আমি তো যে কোনো জায়গায় থেকেও বেঁচে থাকতে পারবো। নরেনের দয়া আর সরলতা যেন আকাশকেও স্পর্শ করল। মনে হলো মেঘও তার কষ্ট অনুভব করে কেঁদে উঠেছে। বৃষ্টি আরো জোরে নামতে লাগলো, কিন্তু উত্তমের মনে সেই করুণা বা অনুভূতির কোনো জায়গা ছিল না। তার চিন্তা ছিল শুধু নিজের ক্ষেত আর ফসল নিয়ে। দূর থেকে সে দেখল পানিতে তার ক্ষেত ডুবে যাচ্ছে। তার মনে একটাই কঠোর ভাবনা ঘুরতে লাগলো। এবার যদি ফসল নষ্ট হয় তাহলে নরেনকে কাজ থেকে বের করে দেব। ওর মতো একটাও বোঝা আর টানার শক্তি আমার নেই। তার মনের অহংকার যেন সেই বৃষ্টির পানির চেয়েও গভীর হয়ে উঠেছিল। এদিকে বৃষ্টি প্রবল বর্ষণে পরিণত হলো। চারদিকে শুধু জল আর জল। গ্রামের মানুষজন নিজেদের ঘর বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। কেউ দরজা বন্ধ করছে, কেউ বাঁশ দিয়ে ঘর শক্ত করছে। নদীর পানি কুল ছাপিয়ে ভয়ঙ্কর স্রোতে বইতে শুরু করলো। এই অবস্থায় উত্তম বাড়ি ফিরল। তার মেজাজ তখন আগুনের মতো জ্বলছিল। ক্ষেতের অর্ধেকটাই ইতিমধ্যে পানির নিচে চলে গেছে। বাড়িতে ঢুকেই সে দেখল নরেন খুব সামান্য ঘাস কেটেছে। আসলে এত প্রবল বৃষ্টির মধ্যে কাজ করা প্রায় অসম্ভব ছিল। নরেন নিজেই ভিজে কাঁপছিল, শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল। কিন্তু এসব কিছুই উত্তমের চোখে পড়ল না, কিংবা পড়লেও সে গুরুত্ব দিল না। সে রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠল, অপদার্থ! যখনই দেখবো তখনই শুধু ভিজতে থাকিস। ঘাস কাটলি না ঠিক মতো, এখন জানোয়ার গুলো না খেয়ে মরবে। তুই কোন কাজের? হ্যাঁ ভাইয়া, বৃষ্টি খুব জোরে ছিল, মাফ করে দিন, আমি এখনই কেটে আনছি। উত্তমের চোখে ঘৃণা ভরে উঠল। সে সজোরে নরেনের পেটে লাথি মারল। নরেন পড়ে গেল। তার স্ত্রী রেখা দৌড়ে এলো, কিন্তু উত্তম তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ব্যাস, অনেক হয়েছে। আজ থেকে এই ঘর তোর নয়। বেরিয়ে যা এখান থেকে। তোর আর তোর পরিবারের পিছনে আমি 1 টাকাও আর খরচ করতে পারবো না। বের হ আমার ঘর থেকে। ভাইয়া, হাত জোড় করছি, এমন করবেন না। বৃষ্টি হচ্ছে, আমরা এই সময় কোথায় যাব? দেখুন ভাইয়া, আমাদের তো কেউ নেই। এই ঘরটাই আমাদের আশ্রয়। যদি এটাও ছেড়ে দিতে হয়, তবে ছোট বাচ্চাটাকে নিয়ে কোথায় মাথা গোজাবো? ভাইয়া, সৃষ্টিকর্তার দোহাই, এত রাতে এই ঠান্ডায় কোথায় যাব? আমরা রাস্তায় মরে যাব ভাইয়া। আমাদের যা খুশি সাজা দিন, দরকার পড়ে কাজের বোঝা বাড়িয়ে দিন, কিন্তু ঘর থেকে বের করে দেবেন না। উত্তম রাগে অন্ধ হয়ে চিৎকার করে উঠল, যেখানে খুশি সেখানে যা। দরকার পড়ে নদীতে ডুবে মর্গে যা। আমার কিছুই যায় এসে যায় না। এই ঘর আমার, আর এতে থাকার অধিকার শুধু আমার। বৃষ্টির ফোঁটা নরেনের চোখের জলের সাথে মিশে যাচ্ছিল। সে আর কিছু বলল না। ভেজা জামা কাপড় শরীরের সাথে লেপ্টে ছিল। সে তার স্ত্রী রেখা আর ছোট ছেলেটিকে সাথে নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। রেখার চোখ লাল হয়ে উঠেছিল, তবুও সে কোনো কথা বলল না। বাইরে ঠান্ডা বাতাস বইছিল। প্রবল বৃষ্টিতে তাদের পা কাদায় ডুবে যাচ্ছিল। ছোট ছেলেটা ঠান্ডায় কাঁপছিল। তার ছোট হাত দুটো মায়ের আঁচল আঁকড়ে ধরেছিল। ধীরে ধীরে রাত নেমে এলো। গ্রামের মানুষজন জানালার আড়াল থেকে এই দৃশ্য দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পেল না। সবাই উত্তমকে ভয় পেত। নরেন হাঁটতে হাঁটতে নদীর ধারে এগিয়ে গেল। সেখানে একটু উঁচু জায়গায় একটা বড় বট গাছ দাঁড়িয়েছিল, পুরনো, বিশাল। তার শিকড়গুলো মাটির বাইরে বেরিয়ে এসেছে। গাছটার পাশে একটা ভাঙাচোরা পুরনো ঝুপড়ি পড়েছিল। নরেন থেমে দাঁড়ালো। স্ত্রীর দিকে তাকিয়ে নরম গলায় বলল, এখানেই থামো রেখা। দেখো, এই গাছের শিকড়গুলো হয়তো বেরিয়ে এসেছে, আর এই ঝুপড়িটাও ভাঙাচোরা, কিন্তু আমাদের জন্য এটা কোনো প্রাসাদের চেয়ে কম নয়। অন্তত মাথার ওপর একটা ছাদ তো আছে। সৃষ্টিকর্তা আমাদের এতদিন বাঁচিয়েছেন, আজও বাঁচাবেন। আমার পূর্ণ বিশ্বাস আছে আমাদের দুঃখের দিন বেশি দিন থাকবে না। আমরা যদি হাল না ছাড়ি, তাহলে একদিন সব ঠিক হয়ে যাবে। যতদিন আমার শ্বাস চলছে, আমি তোকে কখনো খোলা আকাশের নিচে শুতে দেব না। নরেনের কণ্ঠে ক্লান্তি ছিল, কিন্তু তার বিশ্বাস অটুট ছিল। রেখা চোখের জল মুছতে মুছতে বলল, শোনো, আমরা কারো কি ক্ষতি করেছিলাম? আমরা তো সব সময় সবার ভালোই চেয়েছি। তবুও ভাইয়া আমাদের বের করে দিল কেন? ওনার মন এত কঠোর কি করে হলো? আমরা তো আমাদের হকের কিছুই চাইনি, শুধু দুমুঠো ভাত আর মাথা গোজার একটু জায়গা।
এটাই কি আমাদের দোষ ছিল? সৃষ্টিকর্তাই জানেন এখন আমাদের কি হবে। অতঃপর নরেন তার স্ত্রী ও শিশুকে নিয়ে সেই ভাঙাচোরা ঝুপড়ির ভেতরে প্রবেশ করল। বাইরে তখনও বৃষ্টির শব্দ, আর ভেতরে একটুখানি আশ্রয়ের স্বস্তি। শোনো গো, মাথা গোজার জন্য একটা ঘর তো পাওয়া গেল, কিন্তু খিদে মেটাবার জন্য আমরা এখন কি করব? রেখা, এসব নিয়ে এত চিন্তা করো না। যিনি আমাদের মাথা গোজার জায়গা দিয়েছেন তিনি আমাদের খিদে মেটানোর ব্যবস্থাও করবেন। তার উপর ভরসা রাখো। আজ অনেক রাত হয়ে গেছে, চলো একটু বিশ্রাম নিই। কাল সকালে দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। তারা ক্লান্ত শরীর নিয়ে মাটির ওপরই শুয়ে পড়ল। বাইরে বৃষ্টির শব্দ যেন তাদের দুঃখকে ঢেকে দিচ্ছিল। পরদিন ভোরে যখন আকাশ একটু পরিষ্কার হলো, নরেন কোদাল কাঁধে নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু মনে ছিল দৃঢ় সংকল্প। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে এক মহাজনের কাছে কাজ পেল। বিনা প্রশ্নে বিনা দ্বিধায় সে কাজ শুরু করে দিল। এদিকে উত্তম তার স্ত্রীকে বলল, কই গো বৈশাখী, আমি ক্ষেতের দিকে যাচ্ছি। তুমি গবাদি পশুর জন্য কিছু ঘাস কেটে দিও, না হলে বেচারাগুলো না খেয়ে মরবে। এই কথা শুনে বৈশাখী যেন আকাশ থেকে পড়ল, কারণ জীবনে সে কখনো এসব কাজ করেনি। মুখটা কুঁচকে গিয়ে সে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঘাস কাটবো? এটা কিভাবে ভাবলে তুমি? আমি যদি এসব কাজ করি তাহলে লোক সমাজে আমাদের সম্মান থাকবে কি করে? তুমি একবারও ভেবে দেখেছো? উত্তম একটু বিরক্ত হয়ে বলল, আরে, তোমার কথাতেই তো আমি নরেন ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছি। তুমি তো প্রায় বলতে যে নরেন অলস, ঠিকঠাক কাজ করে না, শুধু খেতে জানে। এখন বলো কি করব? এখন তো এসব কাজ তোমাকেই করতে হবে। বৈশাখী রাগে ফেটে পড়ে বলল, তোমার মাথায় একটুও বুদ্ধি নেই নাকি? আমি যা বলেছি তুমি সেটা শুনে নরেনকে বাড়ি থেকে বের করে দিলে? এটা কি কোনো সিদ্ধান্ত হলো? উত্তম কিছুক্ষণ চুপ করে রইল। তার মুখের কঠোরতা ধীরে ধীরে নরম হয়ে এলো। তারপর নিচু স্বরে বলল, হ্যাঁ গো বৈশাখী, সত্যিই আমি খুব বড় ভুল করেছি। তার কণ্ঠে প্রথমবারের মতো অনুশোচনার ছোঁয়া ছিল। বেশ কিছুদিন এভাবেই কেটে গেল। নরেন প্রতিদিন কাজে যেত আর সবার শেষে কাজ শেষ করে তবে ফিরত। একদিন সন্ধ্যার দিকে মহাজন তাকে দেখে বলল, আরে নরেন, তুমি এখনো কাজ ছাড়োনি কেন? সবাই তো অনেক আগেই চলে গেছে। নরেন মাথা নিচু করে শান্তভাবে বলল, মহাজন, আমার হাতে আর একটু কাজ বাকি আছে, সেটা শেষ করেই যাব। মহাজন হেসে বলল, এই কাজ তো তুমি কালকেও এসে করতে পারতে, এখন আর এত কষ্ট করার দরকার কি? নরেন বিনয়ের সাথে উত্তর দিল, কালকে এসে তো নতুন কাজ ধরতে হবে, তাই ভাবলাম আজকের কাজটা শেষ করে যাই। আর এইটুকু কাজ কতটাই বা সময় লাগবে, শেষ করে দিই তারপর যাই। নরেনের কথা শুনে মহাজন খুব খুশি হয়ে গেল। সে বুঝল এই মানুষটি শুধু কাজ করে না, কাজকে নিজের দায়িত্ব মনে করে। মহাজন তখন বলল, নরেন, তোমার জন্য আমার আরো একটা কাজ আছে। তুমি যেভাবে আমার কাজকে নিজের কাজ মনে করে করো, সেটা আমি খুব পছন্দ করি। তাই আমি চাই সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ক্ষেতের কাজ করবে, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ব্যবসার কিছু কাজ দেখবে। তুমি একজন পরিশ্রমী এবং বিশ্বাসযোগ্য মানুষ। নরেন কৃতজ্ঞ মনে সেই প্রস্তাব গ্রহণ করল। এরপর দিন, মাস, বছর এভাবেই কেটে যেতে লাগল। নরেন তার পরিশ্রম, সততা আর ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান বদলাতে লাগল। কিছু বছর কঠোর পরিশ্রম করার পর সে অল্প অল্প করে কিছু জমি কিনে নিল। তারপর সেই জমির ওপর একটি সুন্দর ঘর তৈরি করল। যে নরেন একসময় অন্যের দয়ার ওপর বেঁচেছিল, আজ সে নিজের পরিশ্রমে নিজের একটি সম্মানজনক জীবন গড়ে তুলল। এখন তার জীবনে আর অভাব বলে কিছু রইল না। এদিকে উত্তমের দিন কাটতে লাগলো গভীর দুশ্চিন্তার মধ্যে। গবাদি পশুগুলোর ঠিকমতো যত্ন নিতে না পারায় একে একে সেগুলো হারিয়ে গেল। ক্ষেতের ফসলও আগের মতো ফলল না। শেষমেশ বাধ্য হয়ে জমি জমা একে একে বিক্রি করতে হলো। যে উত্তম একসময় গ্রামের ধনী মানুষ ছিল, সে এখন প্রায় পথের ভিখারিতে পরিণত হয়েছে। একদিন গ্রামের নিতিন কাকা উত্তমের বাড়িতে এসে বলল, কি
কিরে উত্তম, শুনেছিস নরেন তো এখন অনেক বড় লোক হয়ে গেছে রে। সে এখন বিশাল বাড়িতে থাকে। উত্তম অবাক হয়ে বলল, কাকা তুমি ঠিক বলছো? নিতিন কাকা মাথা নেড়ে বলল, হ্যাঁ রে বাবা, আমি নিজের চোখে দেখে এলাম। এই কথা বলে নিতিন কাকা চলে গেল। সব কথা শুনে বৈশাখী ধীরে ধীরে বলল, শোনো গো, চলো না একবার নরেনের বাড়িতে যাই। সে তো এখন বড়লোক হয়েছে, আমরা গেলে নিশ্চয়ই খালি হাতে ফেরাবে না। আমার তো মনে হয় সে আমাদের সাহায্য করবেই। উত্তম এই কথা শুনে তীব্র কষ্টে ভেঙে পড়ল। সে গভীর স্বরে বলল, চুপ করো বৈশাখী, চুপ করো। তোমার কথাতেই আজ আমি এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। আমি আমার ছোট ভাই নরেনের কাছে কি মুখ নিয়ে যাব? ওর ওপর আমি কতই না অত্যাচার করেছি। দিনের পর দিন, রাতের পর রাত, এমন কোনো সময় নেই যখন আমি ওকে কষ্ট দিইনি। শুধুমাত্র তোমার কথা শুনেই আমি সব কিছু করেছি। তার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল, চোখে জল জমে গেল। প্রথমবারের মতো সে নিজের ভুলের গভীরতা অনুভব করল।